আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মারা গিয়েছে। আমি বারবার বলে আসছি যে বাংলাদেশের জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের ১ নম্বর দোসর এবং এই জাতীয় পার্টিটা মূলত প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য, আনার জন্য। ভারত আমাদের উপরে যে হবে চিন্তা ভাবনা করছে যে আমাদেরকে নেপাল ভুটান বানাবে, আমরা তা হতে দিব না ইনশাআল্লাহ। বাংলাদেশের সীমান্তে আমাদের দাদা বাবুরা, দিল্লির দালালরা আমাদের চোখ রাঙানি দিচ্ছে। তারা বাংলাদেশকে তাদের করায়ত্ত করার চেষ্টা করছে। শেখ হাসিনার মতো দাসকে বাংলাদেশে বসিয়ে বাংলাদেশকে এতদিন শোষণ করেছে। তারা যদি এটা প্রমাণ করতে পারে, আমি আপনার টকশোতে বলছি, আমি জীবনে কখনো আল্লাহ যতদিন বাঁচা রাখে আমি আর টকশোতে আসবো না। নরেন্দ্র মোদী নিজেও আসতে বাধ্য হবে এবং নরেন্দ্র মোদী নয়, তার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করও আসবেন। এতটা বছর আমাদেরকে শোষণ করেছে, শাসন করেছে, ভারতের খেলার খতম। প্রয়োজনে ভারত এখান থেকে, ভারত খেদাও আন্দোলন এবং আমাদের 5ই আগস্টের বিপ্লব একই সুতায় গাঁথা, এটাকে বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ নেই। ভারতের সাথে যখন কূটনৈতিক টানাপোড়েন চলছে, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবৈধ বিদেশিদেরকে নিয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেটাকে আমরা খুব রাইটলি ভারতের সাথে সাম্প্রতিক টানাপোড়েনের সাথে যুক্ত করেও দেখতে পারি, কারণ আমাদের দেশে অসংখ্য ভারতীয় অবৈধভাবে অবস্থান করে এবং অবৈধভাবে কাজ করে এবং সেটার সূত্রে বিরাট একটা অঙ্কের বৈদেশিক মুদ্রা বাংলাদেশ থেকে নানা ফর্মে নিয়ে যায়। ভিডিও টাইটেল দেখে অনেকেই হয়তো অবাক হয়ে গিয়েছেন যে ভাই আসলে কি হঠাৎ করে কি ওবায়দুল কাদের ভারতে মারা গিয়েছে। আপনারা সকলে ইতিমধ্যে কিন্তু জানেন, গত 4-5 মাস হলো দেশ নতুন করে স্বাধীন হয়েছে, আওয়ামী লীগের সব এমপি মন্ত্রীরা পালিয়ে গিয়েছে, সবার এক এক করে দেখা মিলল। এ পর্যন্ত কিন্তু ওবায়দুল কাদেরের দেখা মেলেনি ভাই। ওবায়দুল কাদেরকে স্বয়ং খুঁজছে আওয়ামী লীগের নেতারাই, পাওয়ার সাথে সাথে তাকে কস করে মেরে দিবে। এখন প্রিয় দর্শক শ্রোতা, আপনারা হয়তো অবাক হয়ে গিয়েছেন আমি টাইটেলে যেটা লিখেছি, আসলে এটার ব্যাখ্যা অবশ্যই আপনাদেরকে দেব। ধীরে ধীরে শামীম ওসমান, তারপরে আপনার আরাফাত, তারপরে কেবল হাসান মাহমুদ, এদের সকল এমপি মন্ত্রীদের ধীরে ধীরে কিন্তু প্রকাশ পাচ্ছে কে কোথায় পালিয়ে গিয়েছে, কে কোন দেশে চলে গিয়েছে। কিন্তু এ পর্যন্ত ওবায়দুল কাদেরের সাক্ষাৎ কেন পাওয়া যাচ্ছে না? আসলে কি ভাই সে মারা গেছে নাকি? ভাই সে কি মারা গেছে নাকি? সবাই তো মিডিয়ায় ধরা পড়লো, ওবায়দুল কাদের ধরা কেন পড়লো না? সে কি মারা গেল নাকি? প্রিয় দর্শক, যাই হোক, আরও একটা গরম খবর আছে, সেটা হলো বাংলাদেশের মধ্যে জাতীয় পার্টির জাতীয় বেঈমান বলে যাকে সবাই চেনে, জিএম কাদের একসময় আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করেছিল। পরবর্তীতে নির্বাচন পার হওয়ার পর যখন দেখলো কোনো ফায়দা হলো না, তখন আওয়ামী লীগের বিপক্ষে কথা বলতে শুরু করলো এবং নতুন করে 2024 সালে যখন আওয়ামী লীগ পালিয়ে দেশ ছেড়ে চলে গেল 5ই আগস্টে, তারপর থেকে আবার এই ছাত্র জনতার পক্ষ নিয়ে কথা বলতে শুরু করলো। কিন্তু ইতিমধ্যেই আবারও আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলতে শুরু করেছে, তো তার গ্রেপ্তার হতে চলেছে ইতিমধ্যেই। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে, সেই সবাইকে বলবো বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ। তো চলুন আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর মূল আলোচনা শুনে আসি। ভারতের সাথে যখন কূটনৈতিক টানাপোড়েন চলছে, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবৈধ বিদেশিদেরকে নিয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেটাকে আমরা খুব রাইটলি ভারতের সাথে সাম্প্রতিক টানাপোড়েনের সাথে যুক্ত করেও দেখতে পারি, কারণ আমাদের দেশে অসংখ্য ভারতীয় অবৈধভাবে অবস্থান করে এবং অবৈধভাবে কাজ করে এবং সেটার সূত্রে বিরাট একটা অঙ্কের বৈদেশিক মুদ্রা বাংলাদেশ থেকে নানা ফর্মে নিয়ে যায়। এটা দীর্ঘদিন থেকে আলোচনা আছে। আগে আমি একটু বিজ্ঞপ্তিটা পড়ি, তারপর এটা নিয়ে কিছু কথা বলা দরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় 1 সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে। ওখানে বলা হয়েছে, বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। বিজ্ঞপ্তিতে যে সকল বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন, তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দুটো ব্যাপার, শুধু অবৈধভাবে থাকা না, অবৈধভাবে কাজে নিযুক্ত থাকা, দুটোই এখানে ইন্ডিকেট করা হয়েছে। আমরা একটু আলোচনাটা করি। দীর্ঘদিন থেকে বাংলাদেশে এই আলোচনাটা হয়েছে, এখন সঠিক তথ্যপাত্র আমাদের কাছে আসলে নেই, কিন্তু দুটো ঘটনা ঘটে বাংলাদেশে এবং আমরা মূলত ভারতীয়দেরকে নিয়ে আলাপ করি, কারণ হলো এই সংখ্যাটাই অনেক বেশি। বেশ কিছু আফ্রিকানও অবৈধভাবে আছে সম্ভবত বাংলাদেশে, কিন্তু তারা ঠিক সেই অর্থে চাকরি বা এরকম কিছুতে ইনভলভ না, তারা বেশিরভাগই কোনো না কোনো ফর্মের অবৈধ ব্যবসার সাথে জড়িত। আর শ্রীলঙ্কানদের একটা অংশ বিশেষ করে আমাদের গার্মেন্টস সেক্টরে কর্মরত আছেন। সুতরাং অ্যাজ এ হোল সব বিদেশিদের সম্পর্কে কাজটা করা দরকার। কিন্তু কি ঘটে, একটা হচ্ছে আমাদের দেশে যারা কাজ করতে আসেন, ভারতীয়দের কথা বলছি, যদি তাদের মধ্যে তারা ওয়ার্ক পারমিট মানে কাজ করার মতো করতে এসছেন, তারা ওয়ার্ক পারমিট নিচ্ছেন, নিয়ে কাজ করছেন, চাকরিতে নিযুক্ত আছেন, এভাবে তারা আসলে এটাকে দেখান না। এভাবে যদি দেখান, আপনার যে বেতন আপনি পান সেই বেতনের আয়কর হবে, 20% আয়কর দিতে হয়, সেটা ফাঁকি দেওয়ার জন্য তারা কাজটা করেন এবং প্রায় সবাই আসলে এখানে ট্যুরিস্ট ভিসা দেখিয়ে কাজ করে যান, মাসের পর মাস, বছরের পর বছর সেটা রিনিউ করিয়ে। এই ঘটনাটা অলমোস্ট ওপেন সিক্রেট।
এটা ঘটছেই। আর বাংলাদেশের শ্রমবাজারের উপরে যে চরম সংকট তৈরি করছে এই বিদেশিরা, সেটা একটু বলা দরকার। যেমন ধরি, কিছু কিছু বিদেশিকে চাকরিতে আসলে এক ধরনের ইনএভিটেবল ব্যাপার। আমরা বিশেষ করে গার্মেন্টস সেক্টরে যেখানে প্রচুর ভারতীয় এবং শ্রীলঙ্কান কাজ করেন, তাদের সাথে কিছু কিছু জায়গায় যথেষ্ট যোগ্য বাংলাদেশে পাওয়া যায় না, এরকম আলাপ আমি অন ক্যামেরা আমি গার্মেন্ট ইন্ডাস্ট্রি মালিকদেরকে বলতে শুনেছি, ব্যক্তিগত পর্যায়ে এরকম তথ্য জেনেছি। সুতরাং কিছু কিছু ক্ষেত্রে এটা লাগবে, কিন্তু যাদেরও লাগবে তারাও জেনুইন কাগজপত্র দিয়ে কাজ করছে কিনা এটা আমাদের নিশ্চিত করতে হবে। এই দেশ থেকে টাকা নিয়ে যাবে কিন্তু ইনকাম ট্যাক্স দেবে না, সেটা হতে পারে না। কিন্তু আরেকটা ভয়ঙ্কর ঘটনা ঘটে, কোনো একটা প্রতিষ্ঠানে যখন ওপরের দিকে একজন ভারতীয় বা শ্রীলঙ্কান উচ্চ পজিশনে থাকে, এটা ভারতীয়দের ক্ষেত্রে অনেক বেশি ঘটে, তারা এমন সব পজিশনে ভারতীয়দেরকে আবার আনতে শুরু করে যেসব জায়গায় বাংলাদেশিরা কাজ পেতে পারতো, এই জায়গাগুলোতে একটু জুনিয়র ম্যানেজমেন্ট পজিশনগুলোতে বাংলাদেশিদের কাজের সুযোগ নষ্ট হচ্ছে শুধুমাত্র ভারতীয়দের কারণে। আমি আবারও বলছি, কিছু কিছু ক্ষেত্রে আসলে এক ধরনের অনিবার্যতা আছে, এটা ইনএভিটেবল, এটা হয়তো আমাদের লাগবেই, বিশেষ করে আমাদের ভাষাগত ইংরেজি দক্ষতা সংকটের কারণে এটা হয়। আর অনেক ক্ষেত্রেই আসলে এই সংখ্যাটা অনেক ক্ষেত্রেই আসলে এটা প্রয়োজন নাই। তারা তাদের এক ধরনের দেশের জাতীয়তাবাদের ফলে তারা তাদের দেশের মানুষজন নিয়ে আসেন, তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিতদেরকে আনিয়ে তারা তাদের যেসব পজিশনে আসলে দরকার ছিল না সেগুলোতে কাজ করান। সুতরাং এইসব অবৈধ যারা কর্মী আছেন তাদেরকে নিশ্চিতভাবেই সরকারের উচিত ডিটেক্ট করা এবং তাদেরকে ফেরত পাঠানো। তারা বাংলাদেশে যদি কাজ করতেও হয় বৈধ কাগজপত্র নিয়ে, বৈধ ইনকাম ট্যাক্স নিয়ে করতে হবে। আর আমাদের দেশে যারা ইন্ডাস্ট্রি ওনার্স আছেন, এসব বিভিন্ন ক্ষেত্রে যারা ভারতীয়দেরকে এমপ্লয় করছেন, তাদেরও দিক থেকে একটা জায়গায় কঠোর হওয়া দরকার আছে, সেটা হলো সত্যিকারে প্রয়োজনীয় যে চাকরিগুলো দিতে হবে, সেটা ভারতীয় হোক, শ্রীলঙ্কান হোক, অন্য কোনো দেশের হোক, চাইনিজরাও কিছু কিছু কাজ করেন এই দেশে, তো সবাইকে সেইভাবে এমপ্লয় করতে হবে। যেখানে জরুরি না, তারা তাদের জায়গা থেকে এটা বুঝতে হবেন, তারা কোনো ভারতীয় যদি তার অধীনে আবার ভারতীয় নিয়ে আসতে চান যেটা আসলে জরুরি না, সেই জায়গায় আসলে আমাদের ইন্ডাস্ট্রি ওনারদেরকে একটু সতর্ক হতে হবে, বরং চাপ তৈরি করতে হবে যে না, তারা সেটা করতে পারেন না। বাংলাদেশে অকল্পনীয় রকম শিক্ষিত বেকারের সংকট আছে। আমি মানি আমাদের তরুণদের ভার্সিটি থেকে বেরিয়ে এসেও অনেকেরই বা বিরাট একটা অংশের যথেষ্ট দক্ষ হয়ে তারা ওঠেন না, ঠিক আছে, কিন্তু যেসব ক্ষেত্রে অত জরুরি না সেই জায়গাগুলোতে তাদের এমপ্লয়মেন্ট হতে পারে, এই ব্যাপারে তাদের সতর্ক থাকা দরকার আছে। সুতরাং আমার সরকারের কাছে অ্যাপিল হলো, একটা নীতিমালাও থাকতে হবে আসলে, শুধু যে কেউ আসলে এখানে চাকরি করতে পারবে ইভেন বৈধ কাগজ দিয়ে, সেটাও থাকা উচিত না। ওয়ার্ক পারমিট কারা পাবেন, কোন চাকরিগুলোর জন্য পাবেন, এটার একটা ডিটেইল নীতিমালা আসলে সরকারের দিক থেকে হওয়া দরকার, যাতে যে কেউ এসে এই দেশের জনগণের ভাগ্য নষ্ট করতে না পারে। ভারত বাংলাদেশ থেকে কত টাকা নিয়ে যায় এটা নিয়ে নানান ডিবেট দীর্ঘ সময় হচ্ছে, কত সংখ্যক তারা এখানে আছেন, নানা ডিবেট আছে। আমি সংখ্যা এবং অঙ্কের আলোচনায় যাচ্ছি না, কিন্তু যে অঙ্ক আমাদের সামনে এসছে সেটা বিভিন্ন সোর্স থেকে বৈধ অবৈধ পথে $5 থেকে $10 বিলিয়ন তারা, কমপক্ষে $5 বিলিয়ন যদি হয়, অঙ্কটা অনেক। আমাদের রেমিট্যান্সের 1/4, আমাদের 1.25 কোটি বা 1.5 কোটি মানুষ বিদেশ থেকে যে টাকা পাঠায়, কয়েক লাখ ভারতীয় তার যদি 1/4 নিয়ে যায়, সেটা আমাদের মাথায় রাখতে হবে। আমি বারবার বলে আসছি যে বাংলাদেশের জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের 1 নম্বর দোসর, এবং এই জাতীয় পার্টিটা মূলত প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য, আনার জন্য। আপনারা জানেন, যখন এরশাদ সাহেবের এই বাংলাদেশে উত্থান হয়, তখন মূলত বাংলাদেশের জনপ্রিয় দল ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জাতীয়তাবাদী দলের কনসেপ্টে জাতীয়তাবাদী আরেকটি দল ভারত প্রতিষ্ঠিত করে বাংলাদেশের মানুষদেরকে ধোঁকা দিয়ে শুধু এরশাদ সাহেবকে সাময়িক সময়ের জন্য বসিয়েছিল যে এরশাদ সাহেব কিছুদিন মানুষের সাথে ভাওতাবাজি করবেন, এর পরবর্তীতে জাতীয় পার্টির জায়গায় রিপ্লেস করাবেন আওয়ামী লীগকে দিয়ে। তারা সেটা চরমভাবে চেষ্টা করেছেন, কিন্তু এরশাদ সাহেবের এই 9 বছরের শাসনামলের মধ্যে সেই চেষ্টার পরেও আওয়ামী লীগকে বাংলাদেশে ভারত প্রতিষ্ঠিত করতে পারে নাই। না পারার কারণে 1991 সালে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে আনএক্সপেক্টলি, মানে যেটা আওয়ামী লীগ কোনোভাবে এক্সপেক্ট করে নাই, তাদের চোখের সামনে জনতার ভোটের রায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। এরপরেও এই জাতীয় পার্টিকে যে কোনো মূল্যে আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ রাখার জন্য ভারত প্রচেষ্টা অব্যাহত রাখে, যেহেতু বিএনপি চলে এসেই গিয়েছে, ভবিষ্যতে যাতে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করা যায় সেজন্য জাতীয় পার্টিকে তার সাথে লাগিয়ে দিল। এই জাতীয় পার্টি যতগুলো নির্বাচন করেছে, এই নির্বাচনগুলোতে শেখ হাসিনা সহযোগিতা করেছে। এই শেখ হাসিনা যতগুলো নির্বাচন করেছে, জাতীয় পার্টি ততগুলো জায়গায় শেখ হাসিনাকে সহযোগিতা করেছে, সাপোর্ট করে গিয়েছে। 24 জুলাই বিপ্লবের পরেও কোনো মানুষ কি একটা খুনি সংগঠনকে প্রতিষ্ঠিত রাখার জন্য, কিংবা তাদেরকে সহযোগিতা করার জন্য, কিংবা তাদের পার্সেন্টেজ 50% মানুষ এখনও তাদেরকে পছন্দ করে, এই ধরনের স্টেটমেন্ট কোনো পাগল ছাড়া দিতে পারে? কিন্তু জাতীয় পার্টির জিএম কাদের সাহেব সেটা দিয়ে দিয়েছেন। তিনি বলছেন বাংলাদেশের 50% মানুষ শেখ হাসিনা এবং মানে আওয়ামী লীগ এবং আপনার জাতীয় পার্টির সাথে সম্পৃক্ত। এই 50% মানুষের অধিকারকে অবজ্ঞা করে রাজনীতি করা কিংবা আগামীতে তাদেরকে কোণঠাসা করা এটা ঠিক হবে না। তিনি এই সরকারকে নিয়ে প্রশ্ন তুলছেন, এই সরকারের উপদেষ্টাদেরকে নিয়ে প্রশ্ন তুলছেন, তিনি এই উপদেষ্টাদের ভবিষ্যৎ রাজনৈতিক যে কর্মকাণ্ড তারা চালাতে চায় সেটা নিয়ে প্রশ্ন তুলছেন। চিন্তা করে দেখেন কত বড় ধৃষ্টতা। জুলাই বিপ্লব রক্তের উপরে ভিত্তি করে হয়েছে, হাজারো মানুষ আহত হয়েছে, হাজারো মানুষ নিহত হয়েছে। এই নিহত মানুষের উপরে দাঁড়িয়ে আজকের এই সরকার টিকে আছে। এই সরকারকেও খোঁটা দিচ্ছে জাতীয় পার্টি, যেই পার্টিটি গত 16 বছর আওয়ামী লীগের দোসরগিরি করে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। একটু ভেবে দেখুন যে কত বড় স্পর্ধা হলে এই প্রশ্ন তুলতে পারে। 5 তারিখে দেশের জনগণ সিদ্ধান্ত দিয়ে দিয়েছে কারা এই সরকার চালাবে। এখন যে সরকার বসা আছে, এই সরকার কোনো রাজনৈতিক সমঝোতার সরকার নয়। এই সরকার বাংলাদেশের জনগণের সিদ্ধান্তে 5 তারিখেই নির্ধারণ হয়ে গিয়েছে। এই দেশের 5ই আগস্টে
জনগণ শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরে জনগণ বলেছে যে বসবে বসবে, তাদেরকে জনগণ বসিয়ে দিয়েছে। এবং পৃথিবীর ইতিহাসে সবচাইতে জনসমর্থন যুক্ত একটা যদি সরকার থাকে সেটা এখন এই অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। আর উনি প্রশ্ন তুলছে জিএম কাদের যে এই ইউনূসের সরকার কেন রাজনীতি করতে নামবে, তার মধ্যে উপদেষ্টারা কেন এই করবে, নির্বাচন নিয়ে উনি প্রশ্ন তুলছে। কিসের নির্বাচন তোমাদের জন্য? আগামী 16 বছর 3টা নির্বাচন পর্যন্ত কোনো কোশ্চেন ছাড়া, কোনো ধরনের দাবি দেওয়া ছাড়া তাদেরকে নির্বাচনের মাঠ থেকে দূরে রাখা উচিত। শুধু একটা অপরাধের কারণ যে গত 16 বছর এদেশের মানুষ ভোট দিতে পারে নাই, শুধুমাত্র এই জাতীয় পার্টি ওদের কিছু এই ইনন মিনন এদেরকে নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় থেকেছে বিনা নির্বাচনে। অর্থাৎ তাদেরকে নিয়ে তো প্রশ্নই আসে না, কোনো সাংবিধানিকভাবেই তো তাদেরকে নিয়ে বসার কোনো রাইট আপনার নাই। তারা আবার এখন আপনাকে বলে যে আগের মতো হলে হবে না, এই করতে হবে। কিসের এই করতে হবে? তোমাদেরকে নিয়ে কিসের বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখবে? আমি হতভম্ব হয়ে গিয়েছি। এই হচ্ছে জুলাই বিপ্লবের পরবর্তী চরিত্র, যে আওয়ামী লীগের দোসররা ভিন্ন মুখ দিয়ে জিএম কাদেরের মুখ দিয়ে কথা বলাচ্ছে। তার মানে হচ্ছে এরা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য আবার মাঠে নামেছে ভিন্ন মোড়কে। আজকের এই সরকারকে অনুরোধ করব, যত দ্রুত সম্ভব জিএম কাদের সহ জাতীয় পার্টির প্রত্যেকটি যারা যারা এই আওয়ামী লীগকে সমর্থন জুগিয়ে বক্তব্য দিয়ে যাচ্ছে, প্রতিষ্ঠিত করার জন্য কথা বলে যাচ্ছে, তাদেরকে আইনের আওতায় এনে অ্যারেস্ট করা উচিত। এবং গত 16 বছর যে অনৈতিকভাবে একটি অবৈধ সরকারকে টিকিয়ে রেখেছে, সেজন্য তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। এবং তাদের সাথে এই জুলাই বিপ্লবের হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততা থাকলে তাদেরকে সেই হত্যাকাণ্ডের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। কত বড় নির্বোধ একটি দল হতে পারে, যেখানে মানুষের পর মানুষকে হত্যা করে মেরে চুরে তারপরে ক্ষমতায় থাকতে চেয়েছে শেখ হাসিনা। কথা নাই, সেইগুলোর প্রতিবাদ নাই। আপনি এখন আসছেন শেখ হাসিনার 50% বাংলাদেশ, শেখ হাসিনার 50% ভোট আছে বাংলাদেশে, এই কথাই শোনানো হচ্ছে পরিকল্পিত উপায়। আপনাদের মননে মগজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে বাংলাদেশে শেখ হাসিনার 50% ভোট আছে, জাতীয় পার্টির 50% ভোট আছে। এই বেটা, জাতীয় পার্টির আর শেখ হাসিনার যদি 50%ই ভোট থাকে, তাহলে গত 24-এর যে নির্বাচন, যেটা কেউ ছিল না আমাদের, সেখানে অংশগ্রহণ করে প্রায় শতাধিক আসনে নির্বাচনের প্রার্থীকে ঘোষণা করেছেন আপনাদের ভোট কারচুপির পরে, তাও হচ্ছে লেস দ্যান 10% ভোট, এবং 5% 2% ভোট কাস্ট হয় নাই সেরকম সিট আপনারা কাটচিট করার পরে। শুধু তাই নয়, যদি 50% জাতীয় পার্টির আওয়ামী লীগেরই ভোট থাকে, তাহলে 24টি আসনে আপনি মুসলেখা করে আওয়ামী লীগের হাত পাও ধরে নৌকা প্রার্থী উড্ড করিয়ে তারপরে নির্বাচন করেও 11টা আসন কেন পেলেন? কেন পেলেন? কেউ তো ছিল না আপনার সাথে। বিবেক শূন্য একটা দল। এখন দেখেছে উপায় তো আর নেই, এই দেশের জনগণ তো আর এদেরকে অ্যাকসেপ্ট করবে না। তো জনগণ যেহেতু অ্যাকসেপ্ট করবে না, তাহলে তাদেরকে কি করতে হবে? জনতার সাথে প্রতারণা করতে হবে। আর সেই প্রতারণা নিয়ে নতুন মোড়কে নেমেছে জাতীয় পার্টি। এখনই যদি সতর্ক না হন, এই পার্টিগুলোই বাংলাদেশের জনগণকে আবার ভোটাধিকার বঞ্চিত করবে, আবার আপনার অধিকারকে হরণ করবে, আবার এই দেশটাকে ধ্বংস করতে উঠে পড়ে লেগে যাবে। তারা যদি এটা প্রমাণ করতে পারে, আমি আপনার টকশোতে বলছি, আমি জীবনে কখনো, আল্লাহ যতদিন বাঁচা রাখে, আমি আর টকশোতে আসবো না। নরেন্দ্র মোদী নিজেও আসতে বাধ্য হবে, এবং নরেন্দ্র মোদী নয়, তার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করও আসবেন। এতটা বছর আমাদেরকে শোষণ করেছে, শাসন করেছে, ভারতের খেলা খতম। প্রয়োজনে ভারত এখান থেকে, ভারত খেদাও আন্দোলন এবং আমাদের 5ই আগস্টের বিপ্লব একই সুতায় গাথা। এটাকে বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ নেই। পুলিশের সত্তা ভিন্ন, তার সত্তায় তাকে মহিমান্বিত হতে হবে। পুলিশকে অবশ্যই সংস্কার করার সাথে আমি শ্রদ্ধার সাথে ওনার সাথে একমত। যারা সংস্কার কমিশনে আছে, তারা পুলিশের সত্যিকার রোল, যেটা আমাদের আধুনিক বিশ্বের যে পুলিশের যে ডেফিনেশন, সেই ডেফিনেশনের উপরে আমাদেরকে পুলিশি ব্যবস্থাকে বা সংস্কার কাঠামোকে সামনে নিয়ে আসতে হবে। পুলিশের মাইন্ডসেটের ভিতরে যদি চলে যায় যে আমি পুলিশের সেনা, কি জানি বলে আমাদের জেনারেল আজিজ পেট বাইর করে করে সে হেঁটে যাচ্ছে আর বেঞ্জিনের লাঠি ঘুরাচ্ছে, পুলিশের আজ লাঠি ঘুরাচ্ছে। আমরা এই ধরনের পুলিশ আর আর্মি আমরা চাই না। আজকে আর্মির প্রতি আমি শ্রদ্ধা রাখতে চাই, এবং শ্রদ্ধা রাখতে চাই নয়, শুধু আমি জেনারেল ওয়াকার জমান সাহেবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। জাতির ক্রান্তি লগ্নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, এবং উনি কথা দিয়েছেন, জাতি যতদিন পর্যন্ত নিরাপদ না হবে, আমার স্বাধীনতার সার্বভৌমত্ব যতদিন পর্যন্ত নিরাপদ না হবেন, ততদিন তিনি আমাদের পাশে থাকবেন। আমি বিশ্বাস করি তিনি তার কথা রাখবেন, এবং তার বাহিনী সেটা আমাদেরকে করছেন। আজকে যদি সেনাবাহিনী অতন্ত্র প্রহরীর মতো আমাদের 18 কোটি মানুষকে যদি করতে 5 তারিখের পর আরো মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটে যেতে পারতো। ওনার এই ভূমিকা নিয়ে অনেকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে যে উনি মানুষকে পালিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে, ক্রিমিনালদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। উনি একটা রক্তক্ষয় যুদ্ধকে উনি এড়িয়ে যেতে চেয়েছেন। উনি একটা শান্তি, উনি বলেছেন সেদিন বক্তব্যে, উনি ওনার কথা রেখেছেন যে যতক্ষণ পর্যন্ত দেশে শান্তি ফিরিয়ে না আসবে, আপনার জনগণের নিরাপত্তার দায়িত্ব আমি দিলাম। উনি ওনার কথা রেখেছেন, আমি ওনাকে আবার সশ্রদ্ধ সালাম জানাই। কিন্তু আমি এই যে কথায় আসতে চাই, সেটা হলো কি, ভারত যেভাবে আমাকে একটু সময় দেন, সবাই 20 মিনিট করে বলেছে, আমি একটু 20 মিনিট বলি। হ্যাঁ, সো আমি যেটা বলতে চাই, ভারত যে আমাদেরকে দিন শেষে যে জুজুর ভয় দেখিয়ে এতটা বছর আমাদেরকে শোষণ করেছে, শাসন করেছে, ভারতের খেলা খতম। প্রয়োজনে ভারত এখান থেকে, ভারত খেদাও আন্দোলন এবং আমাদের 5ই আগস্টের বিপ্লব একই সুতায় গাথা। এটাকে বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ নেই। বাংলাদেশের কোন রাজনৈতিক দল, সে যে দলই হোক, বিএনপি হোক, জামাত হোক, অন্যান্য রাজনৈতিক দল হোক, কেউ যদি মনে করে যে দুইটাকে দুইভাবে আলাদা করে দেখবে, ভারতকে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই আর 5ই আগস্টের স্বৈরাচার বিরোধী লড়াই দুই জিনিস, তাহলে তারা বোকার সঙ্গে বসবাস করে। বাংলাদেশে তাদের জন্য রাজনীতি চিরতরে বন্ধ হয়ে যাবে। আমি মনে করি বিএনপির হুঁশ এসেছে। বিএনপি তার অঙ্গ সংগঠনের কিছু লোক, যারা অঙ্গ সংগঠন, তারা কয়েকটা কর্মসূচি তারা দিয়েছে। এখনো মূল দল
বিএনপি এখনো কোনো কর্মসূচি দেয়নি। আশা করি তারা খুব দ্রুত ভারতের এই আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের দিয়েছে আগরতলা অভিমুখে পদযাত্রা দিয়েছে এবং আরো অন্যান্য। আমি একটু কারেকশন করি, সেটা ছাত্রদল যুবদল আমি বলেছি, অঙ্গ সংগঠন। আমি মূল বিএনপির কথা বলেছি, আমি মূল বিএনপির কথা বলেছি যে আমরা তাদের কাছ থেকেও, মূল বিএনপির কাছ থেকেও আমরা অফিসিয়ালি একটা স্ট্রং কর্মসূচি আমরা আশা করি। আর আমরা ঠিক আশা করি যে আমাদের যে ঐতিহাসিক যে দরবার হলে যে আমাদের জাতীয় ঐক্যের যে বৈঠকটা হয়েছিল, সেখানে যে জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছিল, সেই ঐক্যমত্যের ভিত্তিতে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সবাইকে নিয়ে সব দলের অংশগ্রহণে ঢাকা একটা মহাসমাবেশ চাই, যেটা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে। আমরা ভারতকে একটা টার্গেট করছি না, কিন্তু ভারতকে আমরা শিক্ষা দিতে চাই যে তোমরা তোমাদের চুক্তির জন্য যেমন ইচ্ছা তুমি আমাদেরকে নাচাবে, সেই দিনটা শেষ হয়ে গেছে। আমরা তোমাদের কথায় আর নাচবো না, বরং তোমরা আমাদের কথায় নাচবে। তোমাদের চেয়েও আমাদের কোনো চিকিৎসা ব্যবস্থা কোনো অংশে কম নয়। তোমাদের কাছে চিকিৎসা করতে গিয়ে আমি আমার কিডনি হারাই বেঁচে দিয়ে আসতে পারবো না, তুমি আমার লিভার কেটে রাখি দিবা, হ্যাঁ বাংলাদেশিরা গেলে তোমরা কি চিকিৎসা দাও সেটাও আমাদের জানা আছে। সেই ব্যাপারে আমরা কথা বলতে পারি নাই শুধুমাত্র হাসিনার কারণে। তোমরা আমাদেরকে সুস্থভাবে একটা ভিসা মুক্ত, আমাদেরকে প্রিয় বন্ধু বলো, তোমরা আমাদেরকে একটা ভিসা মুক্ত একটা পরিবেশ তুমি আমাদেরকে দুই দেশের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে পারোনি। তোমরা যখন বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করে তখন তোমাদের ইয়ের কথা উঠে না, তখন তোমাদের সাম্প্রদায়িক দাঙ্গার কথা বা কমিউনিটি বা হিন্দু কমিউনিটির উপর অত্যাচারের কথা উঠে না। 1 মাস আগেও, ক্ষমতা ছাড়ার 1 মাস আগেও শিলা দাস নামকে বর্ডারে কিলিং করা হয়েছে, তখন তো আমাদের এই সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, সেই কথাটা উঠে না। আজকে যথার্থই দাবি উঠেছে, আজকে তারাই তদন্ত করুক, বিশ্ববাসী তদন্ত করুক। জাতিসংঘ আমাদের এখানে মিশন পাঠানোর দরকার নাই, জাতিসংঘের অধীনে আমি একটা তদন্ত চাই যে তারা তদন্ত করে বাইর করুক যে বাংলাদেশে 5ই আগস্টের পর কয়টা সংখ্যালঘু নির্যাতন হয়েছে আর বিগত 16 বছরে কতগুলো নির্যাতন হয়েছে। যদি এটা প্রমাণ করতে পারে, আমি আপনার টকশোতে বলছি, আমি জীবনে কখনো, আল্লাহ যতদিন বাঁচা রাখে, আমি আর টকশোতে আসবো না। বাংলাদেশে এমন কোন ঘটনা 5ই আগস্টের পরে 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সেটা ছাত্রলীগ, যুবলীগ, নামধারী আওয়ামী লীগের প্রেতাত্মারা ঘটিয়েছে একটা বিশৃঙ্খলা করে সরকারকে অস্থিতিশীল করার জন্য। আজকে আমরা খুবই শান্তি পাচ্ছি, আগামীতে আমরা আরো শান্তি পাবো যখন আমাদের এই সমাবেশটা সোরারটি উদ্যানে হোক আর যেখানে খোলা মাঠে হোক, বড় একটা সমাবেশের মাধ্যমে সেখানে প্রফেসর ইউনূস সাহেব থাকবেন, সকল দলের শীর্ষ নেতারা থাকবেন, তারা যদি সেখানে আসেন তাহলে ভারত তার জীবনের মতো তাদের গায়ের উপরে একটা চপটাঘাত পড়বে। এবং ভারত এবার তো এসেছে তার সচিব, আপনার বিক্রম মিশ্রি, আপনি সেদিন বেশি দূরে নয়, নরেন্দ্র মোদী নিজেও আসতে বাধ্য হবে এবং নরেন্দ্র মোদী নয় তার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আসবেন, এসে সরি বলবেন, দুঃখ প্রকাশ করবেন। সত্যিকার অর্থে আমাদের সাথে অসম যে চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলোকে বাতিল করতে তাদের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া প্রয়োজন তারা সেটা করবে। আর না হলে দাবি জানাবো, আমরা সিল করে দিব, আমরা আমাদের বর্ডার আমরা সাথে কোনোভাবে কোনো ব্যবসায়িক, সামাজিক, সাংস্কৃতিক কোনো সম্পর্ক আমরা রাখতে চাই না। আমরা আমাদের মতো পথ চলতে চাই বিশ্বমুক্ত বিশ্বায়নের যুগে সবার জন্য অর্থনীতি এবং মুক্তবাজার অর্থনীতি। সুতরাং বাংলাদেশের সীমান্তে আমাদের দাদা বাবুরা, দিল্লির দালালরা আমাদের চোখ রাঙানি দিচ্ছে। তারা বাংলাদেশকে তাদের করায়ত্ত করার চেষ্টা করছে। শেখ হাসিনার মতো দাসকে বাংলাদেশে বসিয়ে বাংলাদেশকে এতদিন শোষণ করেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এখন যখন তাদের দাস, এদেশের দেশপ্রেমী মানুষরা যখন তাদের সেই দাসকে, তাদের সেই গোলামকে এদেশ থেকে বিতাড়িত করেছে, তখন তাদের গায়ে জ্বালা ধরেছে। তারা দেখাতে যাচ্ছে এদেশের মানুষ হিন্দুদের সাথে খারাপ আচরণ করতেছে, হিন্দুদের উপর হামলা করতেছে। আপনাদের এখানে কি গত 3 মাসে করে হিন্দুর উপর হামলা হয়েছে? সনাতনী ভাইদের উপর হামলা হয়েছে? আরে ভাই, বাংলাদেশে আমরা তো একই টেবিলে খাওয়া দাওয়া করি হিন্দু মুসলিম থেকে, আমরা তো একই বাড়িতে একই বিয়ে দাওয়াতে সকলে একসাথে যাতায়াত করি। আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, সেটা নাকি ভারতে আছে। যেই ভারতের গুজরাটে বাবরি মসজিদ ভেঙে মন্দির করেছে, তারা আমাদেরকে সাম্প্রদায়িক, যেই ভারতে দিল্লিতে দাঙ্গা লাগিয়ে 1000 জন মুসলমানকে হত্যা করা হয়েছে, তারা এখন বাংলাদেশের সংখ্যালঘুর অধিকারের কথা বলে আমাদের উপর চাপ সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু এই বাংলাদেশের মানুষ, আলেম ওলামা, এদেশের সাধারণ মানুষ প্রত্যেকে একসাথে মিলেমিশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে দীর্ঘ সময় ধরে বসবাস করে আসছে। যারা এই কিছুক্ষণ আগে একজন বললো একজন হিন্দু ভাই রাস্তার ধারে ঘর করেছে, সেই ঘর ভেঙে দিয়েছে আওয়ামী লীগ নেতা, কিন্তু তারা এই দোষ দেয় আলেম ওলামার উপর, তারা এই দোষ দেয় এই দেশের মানুষের উপর। তাদের দাসেরা এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিওই আপনারা দেখেছেন এবং শুনেছেন, জেনেছেন, বুঝেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলাম মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট, নিউজ, গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।